হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ক্লাস 10-এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করাবো 2022-এর মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা। এটা রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা, এটা থার্ড সামেটিভের প্রশ্নবিচিত্রা। এটা থেকে আজকে আমি মডেল কোশ্চেন পেপার 3টা করাবো থার্ড সামেটিভ টেস্টের, যেটা হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের একটা সেট। এর আগে আমি 1 আর 2 করিয়ে দিয়েছি, যারা দেখোনি লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভের সমস্ত মডেল কোশ্চেন পেপারেরও লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো শুরু করি। দেখো, আজকে আমি করাবো মডেল কোশ্চেন পেপার 3। এটা কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের একটা সেট। প্রথমে আছে সিন পোর্শনটা, ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে। এটা আমি পড়ালাম না, কারণ এটার ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি। তোমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, টেক্সটের ভিডিওর লিঙ্ক, তোমরা দেখে নেবে। আমি প্রশ্নে চলে যাব। দেখো, প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্ন রয়েছে। ফাদার্স বিহেভিয়ার টু ক্যান ড্যাশ টার্ন, আনওয়ান্টেড, ইম্পসিবল, আনএক্সপেক্টেড না অ্যালিগরিক্যাল। আনএক্সপেক্টেড টার্ন নিয়েছিল বাবার বিহেভিয়ার, তাহলে অপশন 3। ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড ড্যাশ। ফাদার এনভেলপের মধ্যে চিঠিটা ভরে দিলেন এবং কী করলেন? সিলড ইট, টোর ইট আপ, গিভ ইট টু দ্য হেডমাস্টার, থ্রিউ ইট ইন দ্য ডাস্টবিন। সিলড ইট, তাহলে অপশন 1। Swami felt that he was the worst boy in the class, in the school, in the planet, on the earth. Swami ভেবেছিল সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে, তাহলে on earth, অপশন 4. Father asked Swami to submit the letter to. বাবা লেটারটা কাকে দিতে বলেছিলেন স্বামীকে? স্যামুয়েলকে, ক্লাস টিচারকে, হেডমাস্টার মশাইকে না পিয়নকে? হেডমাস্টার মশাইকে, তাহলে অপশন 3, দ্য হেডমাস্টার। Swami's description of Samuel was accurate, a mixture of real and the imagined, inaccurate না completely unreal. স্বামী যে স্যামুয়েল সম্পর্কে যে ডেসক্রিপশন ছিল সেটা কীরকম ছিল? এ মিক্সচার অফ রিয়েল অ্যান্ড দ্য ইমাজাইন্ড, অপশন 2। এরপর দেখো, ট্রু ফলস করতে বলেছে। প্রথমে আছে স্বামী স্টপড অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য স্কুল টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। রাস্তার ধারে দাঁড়িয়েছিল স্বামী, তাহলে স্কুলের গেটের কাছে দাঁড়ায়নি, তাহলে এটা হয়ে যাবে ফলস। তারপরে নেক্সট আছে স্বামী আস্কড হিজ ফাদার অ্যাবাউট দ্য কন্টেন্ট অফ দ্য লেটার অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী তার বাবাকে চিঠির যে কন্টেন্ট সেটা জিজ্ঞেস করেছিল, এটা হয়ে যাবে ট্রু, জিজ্ঞেস করেছিল। তারপর হচ্ছে স্বামী রেডিলি অ্যাকসেপ্টেড হিজ ফাদার্স প্রপোজাল অফ সেন্ডিং এ লেটার টু দ্য হেডমাস্টার। স্বামী রেডিলি অ্যাকসেপ্ট করেছিল, তার বাবার সাথে সাথে বলার সত্ত্বেই সঙ্গে সঙ্গে স্বামী রাজি হয়েছিল হেডমাস্টার মশাইকে চিঠিটা দিতে, এটা হয়ে যাবে ফলস। প্রথমে রাজি ছিল না স্বামী। তারপরে দেখো, প্রশ্ন আছে, হোয়াট ওয়াজ আনএক্সপেক্টেড ইন দ্য বিহেভিয়ার অফ স্বামীর ফাদার। স্বামীর বাবার বিহেভিয়ারের মধ্যে কোনটা আনএক্সপেক্টেড ছিল? দেখো, এটার উত্তর হয়ে যাবে স্বামী গেভ এ লুডিড অ্যাকাউন্ট অফ স্যামুয়েলস ভায়োলেন্স অ্যান্ড হোপ দ্যাট আফটার লিসনিং টু হিজ স্টেটমেন্টস হিজ ফাদার উড নট অ্যালাউ টু অ্যাটেন্ড স্যামুয়েলস ক্লাস লেট। স্বামী স্যামুয়েল সম্পর্কে একটা ডেসক্রিপশন দেওয়ার পর ভেবেছিল যে তার বাবা হয়তো তাকে লেটে ক্লাসে যেতে বলবে না, বাট টু হিজ সারপ্রাইজ, কিন্তু অবাক হয়ে যায় সে, হিজ ফাদার প্রপোজ টু সেন্ড হিম লেট টু স্কুল স্যামুয়েলস ক্লাস অ্যাজ এ কাইন্ড অফ চ্যালেঞ্জ। কিন্তু সে দেখে যে তার বাবা একটা চ্যালেঞ্জ নেয় যে স্যামুয়েলের ক্লাসে স্বামীকে লেটেই পাঠাবে। দ্যাট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড ইন দ্য বিহেভিয়ার অফ স্বামীর ফাদার। স্বামীর বাবার ব্যবহারের মধ্যে এটাই কিন্তু আনএক্সপেক্টেড ছিল, স্বামী এটা আশা করেনি তার বাবার কাছ থেকে। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ রিয়েল অ্যান্ড হোয়াট ওয়াজ ইমাজাইন্ড অ্যাজ ডিসক্রাইবড বাই স্বামী। স্বামী যে ডিসক্রিপশন দিয়েছিল স্যামুয়েল সম্পর্কে, সেখানে রিয়েল কী ছিল আর ইমাজাইনটা কী ছিল? এটার উত্তর হবে স্বামী টোল্ড মেনি থিংস অ্যাবাউট স্যামুয়েল। স্বামী স্যামুয়েল সম্পর্কে অনেক কথাই বলেছিল, বাট হি হিমসেলফ ওয়াজ নট শিওর অ্যাবাউট ইট, কিন্তু সে নিজেও এ ব্যাপারে শিওর ছিল না যে কতটা ঠিক বলছে বা কতটা ভুল বলছে। ইন রিয়েল লাইফ স্যামুয়েল ওয়াজ নট এ ব্যাড ম্যান। আসলে কিন্তু স্যামুয়েল খুব একটা খারাপ মানুষ ছিল না, বাট ইন হিজ ইমাজিনেশন স্বামী প্রুভড হিম ব্যাড বিফোর হিজ ফাদার। কিন্তু তার কল্পনাতে স্বামী কিন্তু তাকে তার বাবার কাছে একটা বাজে মানুষ হিসাবে পরিচয় করিয়ে ফেলেছিল। তাহলে আমরা প্রোজটা কমপ্লিট করলাম, এবার পোয়েমে চলে আসবো। দেখো, ফেবল কবিতার অংশটা এখানে তুলে ধরা হয়েছে, এটারও তোমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, টেক্সটে তোমরা দেখে নেবে। প্রশ্নে চলে আসবো, দ্য মাউন্টেন ইজ ডাউটলেসলি বিগ, ভেরি বিগ, স্প্রাই না এনার্জেটিক। মাউন্টেন কী ছিল? ভেরি বিগ, তাহলে অপশন 2। The squirrel feels insulted to have a quarrel with the mountain, being spyer than the mountain to occupy his place for cracking a nut. কী জন্য ইনসাল্টেড বোধ করছিল স্কুইরেল? না টু হ্যাভ এ কোয়ারেল উইথ দ্য মাউন্টেন, মাউন্টেনের সাথে ঝগড়া করাতে, তাহলে এটা হয়ে যাবে অপশন 2। এরপর দেখো, সি দ্য মাউন্টেন ক্যানট, মাউন্টেন পারে না, ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, ক্র্যাক এ নাট, আর্গো উইথ লজিক, মেক বিউটিফুল কোয়ারেল ট্র্যাক্স। কী করতে পারে না মাউন্টেন? নাট ভাঙতে পারে না, বাদাম ভাঙতে, তাহলে অপশন 2।
দ্য পোয়েম ইজ এ ন্যারেটিভ টেক্সট, ডেসক্রিপটিভ টেক্সট, এক্সপ্লানেটরি টেক্সট না কনভারসেশনাল টেক্সট। ওটার একটা কনভারসেশনাল টেক্সট, দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে স্কুইডল আর মাউন্টেন, তাহলে অপশন 4। এরপরে দেখো কজ এফেক্ট আছে, কজ লেখা আছে প্রথমটা, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর এসেন্সিয়াল, এর ফল কি? টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। এরপর দেখো এফেক্ট লেখা আছে, দ্য স্কুইডল ক্যানট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। কজ কি? কজ হচ্ছে স্কুইডল খুব ছোট, তাই সে মাউন্টেনের মতো পর্বতকে পিঠে নিয়ে বেড়াতে পারে না, তাহলে এটা হয়ে যাবে দ্য স্কুইডল ইজ ভেরি স্মল। এরপরে দেখো আনসিন আছে, আনসিনটা একটু বড়, আমি পড়ে মানেটা আগে বলবো, তারপরে তোমাদের জন্য আমি প্রশ্নগুলো করিয়ে দেবো। দেখো প্রথমে পড়ি। Researchers have identified surprisingly similarities to strange creatures from 550 million years ago in a research study. একটা রিসার্চ স্টাডি করার পর রিসার্চার্সরা, গবেষকরা আইডেন্টিফাই করতে পেরেছে যে এটা খুবই সারপ্রাইজিং ব্যাপার যে একটা সিমিলারিটিস রয়েছে স্ট্রেঞ্জ ক্রিয়েচার, 550 বছরের পুরনো যে প্রাণী ছিল তাদের সাথে বর্তমান প্রাণীদের। The study published in the journal Proceedings of the Royal Society shows that oceanic creatures from the Ediacaran period shared genes with today's animals including humans. তাহলে এটা স্টাডি করে দেখা গেছে যে আগে যে ইডিয়াক্যারান পিরিয়ডের যে সমস্ত প্রাণী ছিল, ওশেনিক যে ক্রিয়েচার, সামুদ্রিক প্রাণী, তাদের যে জিনের যে একটা সিমিলারিটি এখনকার প্রাণীদের মধ্যে, এমনকি হিউম্যানের মধ্যেও রয়েছে। আর এই স্টাডিটা কোথায় পাবলিশ হয়েছিল? জার্নাল প্রসিডিংস অফ রয়্যাল সোসাইটির দ্বারা। নান অফ দেম হ্যাড হেডস অর স্কেলিটন, তাদের কারোরই মাথা বা কঙ্কাল ছিল না। মেনি অফ দেম প্রবাবলি লুকড লাইক 3-dimensional bat ম্যাটস on the sea floor, round dikes that struck up, said Mary Drosser, a geology professor at UC Riverside. UC Riverside একজন জিওলজি প্রফেসর ম্যারি ড্রসার বলছে যে তারা দেখতে অনেকটা ত্রিমাত্রিক একটা বাথ ম্যাটসের মতো ছিল, যেটা সমুদ্রের যে মেঝের মধ্যে পড়ে থাকতো, রাউন্ড ডাইকস টাইপের। দিস অ্যানিমালস আর সো উইয়ার্ড দ্যাট অ্যান্ড সো ডিফারেন্ট, এই প্রাণীগুলো এতই অদ্ভুত এবং আলাদা ছিল, ইটস ডিফিকাল্ট টু অ্যাসাইন দেম টু মডার্ন ক্যাটাগরিজ, তাদেরকে মডার্ন ক্যাটাগরিতে ফেলা খুবই কষ্টের কাজ। অফ লিভিং অর্গানিজমস বা জাস্ট বাই লুকিং অ্যাট দেম, শুধুমাত্র তাদের দেখে লিভিং অর্গানিজমের মতো, মানে আমাদের যে এখন যে জীবন্ত প্রাণী তাদের ক্যাটাগরিতে ফেলা খুব মুশকিল। অ্যান্ড ইটস নট লাইক উই ক্যান এক্সট্র্যাক্ট দেয়ার ডিএনএ, উই কান্ট, আর আমরা তাদের ডিএনএকেও কিন্তু শনাক্ত করতে পারবো না। However, well-preserved fossil records have allowed Drosser and the study's first author, recent UCR doctoral graduate Scott Evans, to link the animal's appearance and likely behaviors to genetic analysis of কারেন্টলি লিভিং থিংস। যদিও বা যে তাদের যে ফসিলগুলো ভালোভাবে সংরক্ষণ করা রয়েছে, সেই ফসিলগুলো কিন্তু ড্রসারকে খুব সাহায্য করেছিল। ড্রসার আর একজন বিজ্ঞানী হচ্ছেন ইউসিআরের ডক্টরাল গ্র্যাজুয়েট স্কট ইভান্স। এদের দুজনকে এই যে বর্তমান প্রাণীদের সাথে তাদের লিঙ্ক করাতে অ্যাপিয়ারেন্স এবং বিহেভিয়ার তাদেরকে অনেক সাহায্য করেছে। দ্য রিসার্চার্স কনসিডার্ড 4 animal representatives of more than 40 recognized species that have been identified from the Ediacaran era for their analysis. তাহলে এই যে রিসার্চাররা তাদের 4টি প্রাণীকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিয়েছে 40 রকমের প্রজাতির মধ্যে, যারা হচ্ছে এডিয়াক্যারান যুগের প্রাণী ছিল, তাদের অ্যানালিসিসের জন্য 4 জনকেই নেওয়া হয়েছে। These creatures ranged in size from a few millimeters to nearly a meter in length. এই যে প্রাণীগুলো যাদের নেওয়া হয়েছে 4টে, তাদের যে রেঞ্জ বা সাইজের যে রেঞ্জ সেটা হচ্ছে কারো ফিউ মিলিমিটার, কিছু মিলিমিটার থেকে 1 মিটারের মধ্যে, মানে মিলিমিটার বা 1 মিটারের মধ্যে, তার চেয়ে বড় নয়। Kimberella were teardrop shaped creatures with one head, one broad round end and one narrow end that likely scraped the sea floor for food with a proboscis. তাহলে কী হচ্ছে, তাদের মধ্যে একটা হচ্ছে কিম্বারেলা, যেটা হচ্ছে রাউন্ড শেপ, টিয়ার ড্রপ শেপের, মানে ওর চোখের জলের যেরকম শেপ সেরকম শেপের একজন প্রাণী, একটা ওয়ান ব্রড রাউন্ডেড এন্ড রয়েছে, ন্যারো এন্ড রয়েছে একটা, আর যেটা হচ্ছে সি ফ্লোরের মধ্যে থাকতো।
ফার্দার দে কুড মুভ অ্যারাউন্ড ইউজিং এ মাস্কুলার ফুট, তারা তাদের সেই মাস্কুলার যে ফুট মানে মাংসল যে পা সেই দিয়ে এগোতে পারতো, লাইক স্নেল টুডে, এখনকার যে শামুক এখন যেভাবে এগোয় সেইভাবে। দ্য স্টাডি ইনক্লুডেড ফ্ল্যাট ওভারশেপড ডিকিনসোনিয়া with a series of raised banks on their surface and Tribanchidium who spent their lives immobilized at the bottom of the sea। তাহলে এছাড়াও আরও যে দুজনকে নেওয়া হয়েছে গবেষণার জন্য, যেটা হচ্ছে ডিকিনসোনিয়া আর হচ্ছে ট্রিব্যান্চিডিয়াম, যারা হচ্ছে না তাদের ইমোবিলাইজ করছে বটম অফ দ্য সি, সমুদ্রের নিচে। তারপরে দেখো অলসো অ্যানালাইজড ওয়্যার ইকারিয়া, আর একটা হচ্ছে নেওয়া হয়েছে ইকারিয়া অ্যানিমালস রিসেন্টলি ডিসকভার্ড বাই টিম ইনক্লুডিং ইভান্স অ্যান্ড ড্রসার। ইভান্স এবং ড্রসারের যে টিম তারা রিসেন্টলি আরেকজন অ্যানিমালকে অ্যানালাইজ করছে, এটা হচ্ছে ইকারিয়া। দে ওয়্যার অ্যাবাউট দ্য সাইজ অ্যান্ড শেপ অফ এ গ্রেন অফ রাইস, যাকে একটা চালের কণার মতো তার সাইজ, অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য ফার্স্ট bilaterians organisms with a front, back and opening at either and connected by a gut। তাই তারা কি রিপ্রেজেন্ট করছে? ফার্স্ট বাইলেটেরিয়ান এরা, যাদের অর্গানিজমস ফ্রন্ট, ব্যাক এবং ওপেনিং রয়েছে, আইদার দেন কানেক্টেড উইথ এ গাট। ইভেন্স সেড ইটস লাইকলি ইকারিয়া অ্যান্ড হ্যাড মাউথস। ইভান্স বলেছে যে ইকারিয়ার হয়তো মুখটাও রয়েছে, দোজ ওয়ার নট প্রিজার্ভড ইন দ্য ফসিলস রেকর্ড, যদিও বা এটা ফসিল রেকর্ডের মধ্যে প্রিজার্ভ করে রাখা নেই। অ্যান্ড দে ক্রাউল থ্রু অর্গ্যানিক ম্যাটার ইটিং অ্যাজ দে ওয়েন্ট, আর তারা অর্গ্যানিক ম্যাটারেই ক্রাউল করতো, যেখানে যেত সেখানেই যা খাবার পেত তাই খেত। অল ফোর অফ দ্য অ্যানিমালস ওয়্যার মাল্টি সেলুলার, এই চারটে প্রাণী মাল্টি সেলুলার, অনেক বহুকোষী, উইথ সেলস অফ ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের যা সেলস রয়েছে তাদের কোষ। মোস্ট হ্যাড সিমেট্রি অন দেয়ার লেফট অ্যান্ড রাইট সাইড, সবার মধ্যে বেশি মিল রয়েছে লেফট আর রাইট সাইডে, অ্যাজ ওয়েল অ্যাজ নন সেন্ট্রালাইজড নার্ভাস সিস্টেমস অ্যান্ড মাস্কিউলেচার, আর একটা হচ্ছে মিল সবারই হচ্ছে নন সেন্ট্রালাইজড নার্ভাস সিস্টেম এবং মাস্কুলেচার। Additionally, they seem to have been able to repair damaged body stems through a process known as অ্যাপোপ্টোসিস। তাহলে অ্যাপোপ্টোসিস যে প্রক্রিয়া, তার দ্বারা সে বডি সেলের যে যদি কোনো ড্যামেজ হয় সেটা আবার রিপেয়ার করতে পারতো। দ্য সেম জিনস ইনভলভড আর কি অ্যান্ড এলিমেন্টস অফ হিউম্যান ইমিউন সিস্টেম, আর সেই একই রকম সিস্টেম দেখা যায় মানুষের ইমিউন সিস্টেমে, হুইচ হেল্পস টু এলিমিনেট ভাইরাস ইনফেক্টেড অ্যান্ড প্রি ক্যান্সারাস সেলস, যে মানুষের যে ইমিউন সিস্টেম সেটা কিন্তু ভাইরাসকে এলিমিনেট করতে পারে এবং প্রি ক্যান্সারাস সেলকেও কিন্তু নষ্ট করতে পারে। These animals likely had the genetic parts responsible for heads and the sensory organs usually found there। এই সমস্ত অ্যানিমালের যে জেনেটিক পার্ট তাদের রেসপন্সিবল ফর হিডস অ্যান্ড সেন্সারি অর্গান এবং মাথার জন্য রেসপন্সিবল হয়েছে। হাউএভার দ্য কমপ্লেক্সিটি অফ ইন্টারাকশন বিটুইন দিস জিনস দ্যাট উড গিভ রাইজ টু সাচ ফিচার্স হ্যাডন্ট ইয়েট বিন অ্যাচিভ, কিন্তু তাদের মধ্যে যে কমপ্লেক্সিটি রয়েছে তাদের অ্যানালাইজ করতে, সেটা এখনও পর্যন্ত অ্যাচিভ করতে পারেনি সবাই এই বিজ্ঞানীরা, কারণ অনেক রকম সমস্যা রয়েছে যেগুলো সেই ফসিল থেকে অনেক কিছুই জানা যাচ্ছে না। The fact that we can say genes were operating in something that's been extinct for 500 million years fascinating to me, Ivan said। ইভান বলছে যে জিনিসটা আমাকে বেশি ফ্যাসিনেটিং করছে সেটা হচ্ছে এই সমস্ত প্রাণী নিয়ে প্রায় 500 বিলিয়ন বছর আগে থেকেই কিন্তু বিভিন্ন রকম কাজকর্ম চলছে। The work was supported by a NASA exobiology grant and a Peter Buck postdoctoral fellowship। এই যে কাজটা সেটা নাসার এক্সোবায়োলজি গ্র্যান্ট এবং পেটার বাক পোস্ট ডক্টরাল ফেলোশিপের তত্ত্বাবধানে হচ্ছিল। গোয়িং ফরওয়ার্ড দ্য টিম ইজ প্ল্যানিং টু ইনভেস্টিগেট মাসল ডেভেলপমেন্ট অ্যান্ড ফাংশনাল স্টাডিজ টু ফার্দার আন্ডারস্ট্যান্ড আর্লি অ্যানিম্যাল ইভলিউশন। আর পরবর্তীকালে এই টিমের ইচ্ছে রয়েছে যে তাদের যে মাসল ডেভেলপমেন্ট এবং ফাংশনাল স্টাডি নিয়ে করবে, ইনভেস্টিগেট করবে, যাতে করে এই সমস্ত আর্লি যে প্রাণী ছিল তাদের বিবর্তন সম্পর্কে আরও ভালোভাবে জানা যায়। Our work is a way to put these animals on the tree of life in some respect, Drosa said, and so they genetically linked to modern animals and to us। ড্রোসার বলছে যে আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে অ্যানিমালের একটা ফ্যামিলি ট্রি বানানো, যাতে করে জানা যায় যে এই অ্যানিমালগুলো এখনকার প্রাণীদের সাথে কীভাবে সংযুক্ত।
ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? তাহলে চলো এবার প্রশ্নগুলো করে নিই। প্রথমে দেখো মাল্টিপল চয়েস প্রশ্ন রয়েছে। দ্য টাইম অফ এক্সিস্টেন্স অফ দিস ক্রিয়েচার্স, এই ক্রিয়েচারগুলো কবে এক্সিস্ট করতো? 550 মিলিয়ন্স এগো, 55 বিলিয়ন্স এগো, 550 বিলিয়ন্স ইয়ার্স এগো, না 55 মিলিয়ন্স ইয়ার এগো? এটা হয়ে যাবে অপশন এ, 550 মিলিয়ন্স ইয়ার্স এগো। দ্য রিসার্চ স্টাডি ওয়াজ পাবলিশড ইন, রিসার্চ স্টাডিটা কোথায় পাবলিশ হয়েছিল? এ জার্নাল, এন আর্টিকেল, অ্যান এসে, এ জার্নাল প্রসিডিংস অফ দ্য রয়্যাল সোসাইটি। এ জার্নাল প্রসিডিং ইন দ্য রয়্যাল সোসাইটি, তাহলে অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। মেরি ড্রোসার কে ছিলেন? হিস্টোরি প্রফেসর, জিওলজি প্রফেসর, ইংলিশ প্রফেসর, না ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি? এটা হয়ে যাবে অপশন বি, জিওলজি প্রফেসর। কিম্বেরবেলা কে ছিল? মনস্টার লাইক ক্রিয়েচার, অ্যামোইবা সেপ্ট ক্রিয়েচার, ট্রেয়ার ড্রপ সেপ্ট ক্রিয়েচার, না সি মনস্টার? টিয়ার ড্রপ সেপ্ট ক্রিয়েচার, তাহলে অপশন সি। দ্য ওয়ার্ক ওয়াজ সাপোর্টেড বাই, কে ওয়ার্কটা সাপোর্ট করেছিল? পিটারবার্গ পোস্ট ডক্টরাল ফেলোশিপ, দ্য রয়্যাল সোসাইটি, এ নাসার এক্সট্রোবায়োলজি গ্র্যান্ট, না বোথ বোথ এএনসি, নাসা এবং পিটারবার্গ? তাহলে অপশন ডি। দ্য স্টাডি শোজ দ্যাট দিস অ্যানিমালস আর জেনেটিক্যালি লিঙ্কড টু, স্টাডিতে কি দেখা গেছে যে এই অ্যানিমালরা কিসের সাথে জেনেটিক্যালি লিঙ্ক? ডাইনোসরাস, মডার্ন অ্যানিমালস, হিউম্যান বিইংস, না বোথ বিএনসি, মডার্ন অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিইং। ঠিক আছে, এরপর দেখো ট্রু ফলস রয়েছে। ইট ইজ ইম্পসিবল টু এক্সটিং দেয়ার ডিএনএ, তাদের ডিএনএ এক্সট্র্যাক্ট করা ইম্পসিবল, এটা হবে ট্রু। আর এটা সাপোর্টিং সেন্টেন্স, এই যে এই লাইনটা হয়ে যাবে সাপোর্টিং সেন্টেন্স। ইটস নট লাইক উই ক্যান এক্সট্র্যাক্ট দেয়ার ডিএনএ, উই কান্ট। 2 নম্বরে রয়েছে ইকারিয়া ইজ দ্য নেম অফ ওয়ান অফ দ্য সায়েন্টিস্টস ওয়ার্কিং ইন দ্য প্রজেক্ট, এই প্রজেক্টে কাজ করছিল তাদের মধ্যে একজনের নাম ইকারিয়া, এটা হয়ে যাবে ফলস, কারণ এটা সাপোর্টিং সেন্টেন্স হবে। এই যে এই লাইনটা, অলসো অ্যানালাইজড ওয়ার ইকারিয়া অ্যানিমালস রিসেন্টলি ডিসকভার্ড বাই দ্য টিম ইনক্লুডিং ইভান্স অ্যান্ড ড্রোসার। এরপরে আছে দেখো অ্যাপোপ্টোসিস ইজ দ্য প্রসেস অফ রিপেয়ারিং দ্য ড্যামেজড বডি পার্টস রিপেয়ার করার একটা সিস্টেম বা প্রসেস হচ্ছে অ্যাপোপ্টোসিস, এটা হয়ে যাবে ট্রু। আর এটা সাপোর্টিং সেন্টেন্স, এই লাইনটা আমরা লিখে দেবো অ্যাডিশনালি দে সিম টু হ্যাভ বিন এবল টু রিপেয়ার ড্যামেজড বডি পার্টস টু এ প্রসেস নোন অ্যাজ অ্যাপোপ্টোসিস। দেখো এটার উত্তর হবে অল দ্য 4 অ্যানিমালস ডিসকাসড ইন দ্য প্যাসেজ রেঞ্জড ইন সাইজ ফ্রম এ ফিউ মিলিমিটার্স টু নিয়ারলি এ মিটার ইন লেন্থ। 2 নম্বর প্রশ্ন, হোয়াট হেল্প ড্রোসার অ্যান্ড ইভান্স টু লিঙ্ক দ্য অ্যানিমালস বিহেভিয়ার অ্যান্ড অ্যাপিয়ারেন্স টু জেনেটিক অ্যানালিসিস অফ কারেন্টলি লিভিং থিংস? কোনটা ড্রোসার এবং ইভানকে সাহায্য করেছিল এদের জেনেটিক অ্যানালিসিস করতে এই প্রাণীগুলোর সাথে বর্তমান প্রাণীদের? ওয়েল প্রিজার্ভড ফসিল রেকর্ডস হেল্প ড্রোসার অ্যান্ড ইভান্স টু লিঙ্ক দ্য অ্যানিমালস বিহেভিয়ার অ্যান্ড অ্যাপিয়ারেন্স টু জেনেটিক অ্যানালিসিস অফ কারেন্টলি লিভিং থিংস। তাহলে কী কী না, ফসিল, ওয়েল প্রিজার্ভড ফসিল সাহায্য করেছিল, রেকর্ড আর ফসিল। 3 নম্বরে হোয়াট ইজ ফ্যাসিনেটিং টু স্কট ইভান্সের কাছে কোনটা ফ্যাসিনেটিং ছিল? দিস জিনস ওয়্যার অপারেটিং ইন সামথিং দ্যাটস বিন এক্সটিংক্ট ফর 500 billion years ইজ ফ্যাসিনেটিং টু স্কট ইভান্স। নেক্সট, হোয়াট ইজ দ্য টিমস ফার্দার প্ল্যান, এই টিমের ফার্দার প্ল্যান কী ছিল? দেখো, দ্য টিমস ফার্দার প্ল্যান ইজ টু ইনভেস্টিগেট মাসল ডেভেলপমেন্ট অ্যান্ড ফাংশনাল স্টাডিজ to further understand early animal evolution. তাহলে প্ল্যান ছিল যে ফার্দার স্টাডি করে মাসল ডেভেলপমেন্ট আর ফাংশনাল স্টাডি করবে এই সমস্ত প্রাণীদের বিবর্তন বোঝার জন্য। এরপর আমরা গ্রামারে চলে আসবো। দেখো প্রথমে রয়েছে ভার্বের সঠিক ফর্ম বেছে লিখতে হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ইন এ বাস অ্যাক্সিডেন্ট, ইনজিওর্ড, ওয়াজ ইনজিওর্ড, না ওয়্যার ইনজিওর্ড? এটা হয়ে যাবে ওয়াজ ইনজিওর্ড। I would have dash him if I dash a doctor, তাহলে হেল্প না হেল্পিং, এটা হয়ে যাবে হেল্পড হিম। তাহলে ইফ আই ওয়্যার এ ডক্টর, এটা ওয়্যার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে। কম্পেয়ারিং ডিফারেন্ট পেপার্স ড্যাশ এ পিরিয়ড অফ টাইম উড গিভ পিপল সাম ক্রাইটেরিয়া অন হুইচ ড্যাশ জাজ দ্য কোয়ালিটি অ্যান্ড অবজেক্টিভিটি অফ ড্যাশ পেপার দে রিড রেগুলারলি। দেখো এটা হবে ফর এ পিরিয়ড অফ টাইম, তারপরে হুইচ টু জাজ দ্য কোয়ালিটি অ্যান্ড অবজেক্টিভিটি অফ দ্য পেপার, তাহলে ফর, টু আর দ্য। এরপরে দেখো প্রথমে আছে অ্যাজ সুন অ্যাজ দ্য মাউস কেম আউট ফ্রম দ্য হোল দ্য ক্যাট পাউন্সড আপন ইট টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। আমরা এটা এইভাবে লিখতে পারি, নো সুনার ডিড দ্য মাউস কাম আউট অফ দ্য হোল দেন দ্য ক্যাট পাউন্সড আপন ইট। এরপরে আছে দেখো দ্য সুপারভাইজার ইস্যুড আস অর্ডিনারি ইউনিফর্ম, বিগিন দ্য সেন্টেন্স উইথ উই দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে। এটা হবে উই আর ইস্যুড অর্ডিনারি ইউনিফর্ম বাই দ্য সুপারভাইজার। এরপরে আই স দ্য তাজমহল হোয়েন আই ওয়াজ 10, রাজু সেড টু আমিনা, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এটা হবে রাজু told Amina that he had seen the Taj Mahal when he was 10.
সরি এ না, এটা হয়ে যাবে দ্য তাজমহল, ঠিক আছে। তাহলে রাজু টোল্ড আমিনা দ্যাট হি হ্যাড সিন দ্য তাজমহল ওয়েন হি ওয়াজ 10। এরপরে দেখো ফ্রেজাল ভার্ব আছে, প্রথমে আছে এমিটস। এমিটসটা হবে, দেখো এখানে যে লিস্ট দেওয়া আছে সেখান থেকে লিখতে হবে তোমাকে। তাহলে এমিটস হবে গিভস অফ। এরপরে ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট তদন্ত করা, এটা হয়ে যাবে লুক ইনটু। আর তারপরে সারেন্ডার আত্মসমর্পণ করা, এটা হবে গিভ ইন। এরপরে দেখো এখানে যে লাইন বা ওয়ার্ডগুলো আছে তার যা মানে সে একই মানে বের করতে হবে ওয়ার্ড আনসিন থেকে। প্রথমে আছে মেড আপ অফ মোর দ্যান ওয়ান অ্যান্ড ইউজুয়ালি মেনি সেলস স্পেশালি অফ লিভিং বিইংস, এটা হবে মাল্টি সেলুলার। এরপরে এক্সট্রিমলি ইন্টারেস্টিং বা চার্মিং, এটা হয়ে যাবে ফ্যাসিনেটিং। এরপরে হচ্ছে অমিট, অমিট হবে এলিমিনেট। আর তারপরে ব্যালেন্স বা ইউনিফর্মিটি, এটা হয়ে যাবে সিমেট্রি। এরপর আমরা রাইটিং পোর্শনে চলে আসবো। দেখো প্রথমে আছে রাইট এ লেটার ইন নট মোর দ্যান 120 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি অ্যাডভোকেটিং দ্য এস্টাবলিশমেন্ট অফ এ ফ্রি লাইব্রেরি ইন ইউর টাউন। তোমার শহরে একটা ফ্রি লাইব্রেরি খোলার জন্য নিউজ পেপার এডিটরকে চিঠি লিখতে বলেছে। দেখো এভাবে লিখবে। প্রথমে টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা 7,02,000, সাবজেক্ট নেসেসিটি অফ এ পাবলিক লাইব্রেরি ইন আওয়ার এরিয়া। Sir, through the columns of your esteemed daily, I would like to bring it in your notice that there is no public library in our locality. তাহলে এই যে লেটারের মাধ্যমে বা আপনার খবরের কাগজের মাধ্যমে আমি এটাই নোটিস করতে চাইছি আপনার কাছে যে আমাদের এলাকায় কোনো পাবলিক লাইব্রেরি নেই। দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা লিখবো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট লাইব্রেরি প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইফ অফ অ্যান নেশন। একটা দেশের খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লাইব্রেরি। ইট ইজ এসেন্সিয়াল ফর দ্য এনহ্যান্সমেন্ট অফ মোরাল এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ভ্যালুস অফ সোসাইটি। একটা সোসাইটির মোরাল এডুকেশনাল এবং সোশ্যাল ভ্যালু এনহ্যান্স করার জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা খুবই। আওয়ার এরিয়া ইজ থিকলি পপুলেটেড অ্যান্ড নিডস এ ফ্রি লাইব্রেরি। আমাদের এরিয়াটা খুব জনসংখ্যা অনেক বেশি এবং এখানে একটা লাইব্রেরি দরকার। দ্য অ্যাবসেন্স অফ পাবলিক লাইব্রেরি ক্রিয়েটস ট্রাবল টু দ্য পিপল স্পেশালি দ্য স্টুডেন্টস। এই যে লাইব্রেরির অনুপস্থিতি এই এলাকার মানুষজনের কাছে একটা খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে স্টুডেন্টদের কাছে। অ্যাটেনমেন্ট অফ নলেজ ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ অল দ্য ইন্ডিভিজুয়ালস অফ এ সোসাইটি। আমাদের সোসাইটির প্রত্যেকটা মানুষের কিন্তু শিক্ষার অধিকার একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তাহলে এটা সেকেন্ড প্যারাগ্রাফে লিখলাম। এবার দেখো 3 নম্বর প্যারাগ্রাফে লিখবো আই হোপ দ্যাট দ্য কনসার্ন অথরিটিজ উইল টেক সাম প্রম্পট অ্যাকশন টু এস্টাবলিশ এ ফ্রি পাবলিক লাইব্রেরি ইন দিস এরিয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে আমি আশা করবো যে কনসার্ন এই যে ব্যাপারটা নিয়ে যে অথরিটির দায়িত্ব রয়েছে তারা খুব তাড়াতাড়ি আমার এলাকায় শীঘ্রই একটা পাবলিক ফ্রি লাইব্রেরির ব্যবস্থা করবেন। এরপরে ইয়োর্স ট্রুলি বলে তোমার নাম। বুঝতে পেরেছো কীভাবে চিঠিটা লিখলাম? এডিটোরিয়াল লেটার, এটা আগেও লিখেছি অনেকবার এডিটোরিয়াল লেটার। তো এটা হচ্ছে ফ্রি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা নিয়ে তোমার এলাকায়। এই রাইটিংয়ের সাথে একটা ওর আছে, দেখো এটা বা এটা যে কোনো একটা লিখতে হবে। তো আমি তোমাদের দুটোই দেখাচ্ছি। কি আছে না, ইউর ফাইনাল এক্সামিনেশন ইজ জাস্ট এ মান্থ অ্যাওয়ে অ্যান্ড ইউ আর টোটালি আনপ্রিপেয়ার্ড ফর ইট। তোমার পরীক্ষা খুব সামনে এবং তুমি পরীক্ষার প্রিপারেশন নাওনি। রাইট এ লেটার টু ইউর এল্ডার সিস্টার, তোমার বড় দিদিকে চিঠি লিখে জানাও। টেলিং হার অ্যাবাউট ফ্লাইট অ্যান্ড সিকিং হেল্প অ্যান্ড অ্যাডভাইস হাউ টু কোপ আপ উইথ দ্য স্টাডিজ ইন দ্য শর্ট টাইম। তুমি চিঠি লিখে দিদিকে জানাও যে কীভাবে এই সমস্যা থেকে তুমি মুক্তি পাবে আর কীভাবে কম সময়ের মধ্যে প্রিপারেশন নেবে, আর তাকে হেল্প করার জন্য বলো। দেখো এটাও একটা লেটার, কিন্তু এটা এডিটোরিয়াল লেটার নয়, দিদিকে চিঠি লিখতে হবে। তাহলে প্রথমে যে চিঠি লিখছে তার ঠিকানা, এখানে তোমার ঠিকানা লিখবে। তারপর দেখো ডিয়ার দিদি, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ফাইন, আমি ভালো আছি। সরি ফর নট টু রিপ্লাই টু ইউর লেটার ফর সো লং, তোমার চিঠির অনেকদিন উত্তর দিইনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আই ওয়াজ এ বিট বিজি উইথ দ্য অ্যানুয়াল ফাংশন অফ আর স্কুল, আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশন নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। ইট উড হ্যাভ বিন রিয়েলি গুড ইফ দ্য এক্সামস ওয়ার নট সো সুন, যদি পরীক্ষাটা তো তাড়াতাড়ি না হতো তাহলে খুব ভালো হতো। নেক্সট মান্থ আই হ্যাভ মাই ফাইনাল টার্মিনাল এক্সামিনেশন, পরের মাসে আমার ফাইনাল টার্মিনাল এক্সামিনেশন আছে। অ্যান্ড আই হ্যাভ নট স্টাডিড ফর ইট ইভেন এ বিট, এমনকি আমি কিন্তু এই পরীক্ষার জন্য একটু এখনও পড়িনি। আই ডোন্ট নো হোয়াট টু ডু, আমি বুঝতে পারছি না আমি কী করবো। আই এম রিয়েলি প্যানিক রাইট নাও, আমি এখন খুবই ভয়ের মধ্যে আছি। আই উড হ্যাভ টু স্টাডি হার্ড ফ্রম নাও, আদারওয়াইজ আই উড নট বি এবল টু গেট গুড মার্কস অ্যান্ড হাই পার্সেন্টেজ। আমি যদি এখন থেকে পড়াশোনা শুরু না করি তাহলে আমি ভালো রেজাল্ট করতে পারবো না, ভালো পার্সেন্টেজও আমার আসবে না। প্লিজ দিদি হেল্প মি টু প্রিপেয়ার ফর মাই এক্সাম, দয়া করে দিদি তুমি আমাকে আমার এক্সামের প্রিপারেশান নিতে সাহায্য করো। আই হ্যাভ সাম প্রবলেম ইন ইংলিশ অ্যান্ড ম্যাথ এবং ইংলিশে আমার একটু প্রবলেম রয়েছে। আই নিড ইউর হেল্প, আমার তোমার সাহায্য প্রয়োজন। এরপরের প্যারাগ্রাফে দেখো প্লিজ কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এসো। আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইউ, আমি অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছি। দিয়ে ডান দিকে হচ্ছে ইয়োর সিস্টার বলে তোমার নাম, আর বাঁ দিকের কোণে হচ্ছে যাকে চিঠিটা পাঠাচ্ছ মানে দিদিকে তার ঠিকানা।
ঠিক আছে, ক্লিয়ার এতটা? তাহলে দুটো চিঠি আমি করিয়ে দিলাম, একটা এডিটোরিয়াল লেটার আর একটা হচ্ছে পার্সোনাল লেটার। এরপরে দেখো নেক্সট রাইটিংয়ে কী আছে, স্টাডি দ্য ফ্লো চার্ট অ্যান্ড ডিসক্রাইবস হাউ ব্লাড ইজ কালেক্টেড ফ্রম এ ডোনার বডি। কীভাবে ব্লাড ডোনারের বডি থেকে কালেক্ট হয় সেটা ফ্লো চার্ট দেওয়া আছে, সেই ফ্লো চার্টটাকে ফলো করে তোমাদের একটা প্রসেস রাইটিং করতে হবে। দেখো এটাও আমি বলে দিচ্ছি, মানে ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা প্রসেসিং। দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ইজ দ্য হাইয়েস্ট কাইন্ড অফ ডোনেশন। ব্লাড ডোনেশন হচ্ছে সবচেয়ে বড় দান। দ্য ব্লাড হুইচ উই ডোনেট ইজ ইউজ টু সেভ দ্য লাইফস অ্যান্ড ইনজিওর্ড সিক পিপল। যে রক্ত আমরা দান করি সেটা যে মানুষ অসুস্থ এবং যার প্রয়োজন তাকে সাহায্য করে। টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প উই হ্যাভ টু ফলো সাম স্টেপস। বা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। অ্যাট ফার্স্ট ক্যাম্পস আর সেট আপ, প্রথমে ক্যাম্প সেট আপ করতে হবে। দেন দ্য নেম অফ দ্য ব্লাড ডোনার্স আর এনলিস্টেড, তারপরে ডোনারদের নাম এনলিস্ট করতে হবে। আফটার দ্যাট দ্য ব্লাড গ্রুপ অফ দ্য ডোনার্স আর টেস্টেড, তারপরে ডোনারদের ব্লাড গ্রুপ টেস্ট করতে হবে। নেক্সট দ্য ডোনার্স আর মেড টু লাই অন বেড, তারপরে ডোনারদেরকে বিছানায় শোয়াতে হবে। দেন দ্য ভেইন অফ দ্য ডোনার ইজ কম্প্রেসড উইথ রাবার ব্যান্ড, তারপরে ভেইনটা রাবার ব্যান্ড দিয়ে জড়াতে হবে ডোনারের। দেন আফটার দ্যাট তারপরে নিডল ইজ ইনসার্টেড ইনটু দ্য ভেন বা শিরার মধ্যে নিডল ছুঁচ ফোটাতে হবে। দেয়ার আফটার ব্লাড ইজ কালেক্টেড ইন স্টেরিলাইজড বটল অর পলিথিন ব্যাগস, তারপরে ব্লাডটা যে ব্লাড নেওয়া হচ্ছে সেটা স্টেরিলাইজড বোতল কিংবা পলিথিন ব্যাগের মধ্যে রাখতে হবে। দেন দ্য কালেক্টেড স্যাম্পল ইজ লেবেলড প্রপারলি, তারপরে স্যাম্পলগুলোকে ভালোভাবে লেবেল লাগাতে হবে, মানে কোন গ্রুপের কোন রক্ত লেবেলটা লাগাতে হবে। দ্য বটলস আর কিপড ইন রেফ্রিজারেটার, বটলগুলো রেফ্রিজারেটারের মধ্যে রাখতে হবে। ফাইনালি ব্লাড ইজ রেডি টু সেন্ড টু দ্য ব্লাড ব্যাঙ্ক, আর শেষমেশ ব্লাড কিন্তু ব্লাড ব্যাঙ্কে পৌঁছানোর জন্য রেডি। তাহলে বুঝতে পারলে কীভাবে তোমরা প্রসেসিংটা লিখবে ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে। এরপরে আর একটা রাইটিং আছে, অ্যাজ এ সেক্রেটারি অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি অফ ইউর স্কুল রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস আস্কিং দেম টু অ্যাটেন্ড এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অ্যান্ড টেস্ট ফর স্টুডেন্টস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ আন্ডার কোভিড-19 সিচুয়েশন। তুমি হচ্ছে তোমার স্কুলের ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি, তোমাকে বলেছে একটা নোটিশ লিখতে হবে যে তোমার স্কুলে একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হবে, সেখানে যাতে করে ছাত্রছাত্রীরা তাদের হেলথ চেক আপ করে সেই নিয়ে একটা নোটিশ লিখতে হবে। মানে এই যে কোভিড-19 সিচুয়েশানে হেলথ চেক আপের একটা ব্যবস্থা করা হয়েছে স্কুলে। এই নোটিশটা কীভাবে লিখবে দেখো, নোটিশ প্রথমে ওপরে, তারপরে হেলথ চেক আপ ক্যাম্প, তারপরে নোটিশ নাম্বার, ডেট, যেমন করে লিখতে হয়। All the students of our school are hereby informed that a free health checkup camp will be held in our school premise on 15th October 2021. তাহলে আমার স্কুলের সমস্ত স্টুডেন্টদের জানানো হচ্ছে যে আমাদের স্কুলে 15ই অক্টোবর 2021 একটা ফ্রি ব্লাড হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফর সেটিং আপ দ্য মেডিকেল ক্যাম্প দ্য স্কুল অথরিটি কোলাবোরেটেড উইথ দ্য অ্যাপল হসপিটাল। অ্যাপল হসপিটালের সাথে কোলাবোরেট করেছে স্কুল এই হেলথ চেকআপ ক্যাম্পের জন্য। ফ্রি ফুল বডি চেকআপ and free pathological test camp were set up inside the school premises. এই স্কুলের গ্রাউন্ডের মধ্যে একটা প্যাথোলজিক্যাল টেস্ট ক্যাম্প হবে এবং ফুল বডি চেক আপ করা হবে। দ্য ক্যাম্প উইল স্টার্ট ইটস ওয়ার্ক ফ্রম 8 AM। ক্যাম্পটা সকাল 8টার সময় শুরু হবে। আফটার চেকিং আপ দ্য পেশেন্টের চেক আপ করার পর সাম অফ দ্য রিকোয়ার্ড মেডিসিনস ওয়ার অলসো প্রোভাইডেড টু দেম। কিছু জনকে যে মেডিসিন তাদের দরকার সেই মেডিসিনও প্রোভাইড করা হবে। সো আই রিকোয়েস্ট অল অফ ইউ টু পার্টিসিপেট ইন দ্য ক্যাম্প ফর চেকিং আপ ইউর হেলথ। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে তোমরা সবাই এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পে পার্টিসিপেট করো তোমাদের হেলথ চেক আপের জন্য। তারপরে হচ্ছে এসটি বলে সেক্রেটারি, স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি, তোমার নাম এবং স্কুলের নাম, আর বাঁদিকে হচ্ছে এসটি কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, তারপর স্কুলের নাম। তো বুঝতে পেরেছ নিশ্চয়ই কীভাবে নোটিশটা লিখবে। তাহলে এই পেজটাতে লেটার লেখা হলো দুটো, নোটিশ এবং একটা প্রসেস রাইটিং। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি পুরো পেজটা সলভ করলাম, এভাবে বাকিগুলোও করাবো। তোমরা আগের দুটো যদি দেখে না থাকো মডেল কোশ্চেন পেপারের, সে দুটো দেখে নাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভেরও সমস্ত মডেল কোশ্চেন পেপারের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নাও, প্লেলিস্টের লিঙ্ক পাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ।